মঞ্চে উপবিষ্ট উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানে সবাই আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে প্রবন্ধটি লিখেছি তার শিরোনাম সাহিত্যের ভুবনে লেখকের পথ চলা। 2022 সালে মেহেদী খান স্মৃতি বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রিত হওয়ায় আমি গৌরব বোধ করি। 2017 সাল থেকে মেহেদী খান স্মৃতি বক্তৃতা প্রদান করেন বাংলাদেশের শিল্প সাহিত্য জগতের বিশিষ্ট লেখককে। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর ফখরুল আলম, তিনি সভাপতি, বক্তা নির্বাচন কমিটি, মেহেদী খান স্মৃতি বক্তৃতা অনুষ্ঠান। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই বছরে আমাকে নির্বাচন করার জন্য। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাই মেহেদীর বাবা জনাব আকবর আলী খানকে, যিনি আমাকে তার আত্মজীবনী গ্রন্থ পুরনো সেই দিনের কথা পাঠিয়ে দিয়েছিলেন। আমি প্রবল আগ্রহ নিয়ে গ্রন্থটি পড়ি। তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ সময়ে তিনি চাকরি সূত্রে এবং আমি নিজে বাংলা একাডেমির চাকরি সূত্রে যেখানে ছিলাম সেভাবে তার সঙ্গে পরিচয় হয়। নানা দিনে আড্ডায় সময় কেটেছে। তার শিল্প সাহিত্যের ভালো লাগার সূত্র নানাভাবে বলবেন। জমে নিত্য আড্ডা আমার চারপাশে আরো অনেকে যুক্ত হতেন। আমি বিষয় নির্বাচন করার আগে মেহেদী সম্পর্কে জানতে পারি তার বাবা আকবর আলী খানের পুরনো সেই দিনের কথা গ্রন্থ থেকে। এই বইয়ে 87 পৃষ্ঠায় লেখা আছে ওর কর্মজীবন। মেহেদী খান 2007 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের প্রভাষক হিসেবে যোগ দেয়। এক সেমিস্টার পড়ানোর পর সে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগ দেয় এবং কিছুদিন পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পায়। 2016 সালে তার অকাল মৃত্যু পর্যন্ত কেউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিল। সে ভিক্টোরিয়ান সাহিত্য, রোমান্টিক সাহিত্য, শেক্সপিয়ারিয়ান সাহিত্য পড়ানো। সাহিত্যের প্রতি মেহেদী খানের অনুরাগ থেকে আমি নিজের প্রবন্ধ উপস্থাপনার বিষয় সাহিত্য নিয়ে নির্ধারণ করি। শিরোনাম রাখি সাহিত্যের ভুবনে লেখকের পথ চলা। একজন লেখক তার সাহিত্য ভাবনাকে রাষ্ট্র, সমাজ, মানুষ এবং দেশ প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিয়ে রাখেন। সেই শেকড় চলে যায় গভীর থেকে গভীরে। তিনি অনবরত সেখান থেকে রস সৃজন করেন। এই শোষার মধ্যে লেখক থেকে লেখকের পার্থক্য আছে। তিনি যত গভীর করে আত্মস্থ করেন তিনি তত বড় শিল্পী। সাহিত্যের অনেকগুলো বিষয় আছে যা চিরকালীন, যেমন প্রেম, মানবতা ইত্যাদি, কিন্তু লেখকদের দৃষ্টিভঙ্গি এবং রচনার কৌশলের গুণে তার ব্যঞ্জনা আলাদা হয়ে যায়। তাই একজন লেখককে সাহিত্য ভাবনায় অভ্যস্ত এবং প্রকাশ এই শব্দ দুটো অনবরত ক্রিয়াশীল থাকে তার মধ্যে। প্রথম শব্দ বক্তব্যের গভীরতা, নিজস্ব অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং বৈদব্যের চালক রসে আত্মস্থ করা। দ্বিতীয় শব্দ নির্মাণ কৌশল। নির্মাণের মাধ্যমে শিল্পের কারুকাজ প্রস্ফুটিত করে তোলা। এই দুয়ের সাযুজ্য এবং সম্মেলনের প্রবল বিন্যাস একজন লেখকের সাহিত্য ভাবনার প্রাথমিক পদক্ষেপ। সাহিত্যের যে শাখায় তিনি প্রকাশের মাধ্যম হিসাবে নির্বাচন করেন না কেন, এই দুয়ের মুখোমুখি তাকে প্রতিদিন সাহিত্য। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে এই অনুষ্ঠানে সবাই আমরা যারা এখানে সমবেত হয়েছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে প্রবন্ধটি লিখেছি তার শিরোনাম সাহিত্যের ভুবনে লেখকের পথ চলা। 2022 সালে মেহেদী খান স্মৃতি বক্তৃতা
জগতের বিশিষ্ট লেখকবৃন্দ। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর ফখরুল আলমকে, তিনি সভাপতি, বক্তা নির্বাচনী কমিটি, মেহেরিন খান স্মৃতি বক্তৃতা অনুষ্ঠান। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই বছরে আমাকে নির্বাচন করার জন্য। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাই মেহরিনের বাবা জনাব আকবর আলী খানকে, তিনি আমাকে তার আত্মজীবনী গ্রন্থ পুরনো সেই দিনের কথা পাঠিয়ে দিয়েছিলেন। আমি প্রবল আগ্রহ নিয়ে গ্রন্থটি পড়ে ফেলি। তার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ সময়ে, তিনি চাকরি সূত্রে এবং আমি নিজে বাংলা একাডেমির চাকরি সূত্রে যেখানে ছিলাম সেভাবে তার সঙ্গে পরিচয় হয়। নানা দিনে আড্ডায় সময় কেটেছে। তার শিল্প সাহিত্যের ভালো লাগার সূত্র নানাভাবে বলতেন, জমে উঠত আড্ডা। আমার চারপাশে আরো অনেকে যুক্ত হতেন। আমি বিষয় নির্বাচন করার আগে মেহরিন সম্পর্কে জানতে পারি তার বাবা আকবর আলী খানের পুরনো সেই দিনের কথা গ্রন্থ থেকে। এই বইয়ে 87 পৃষ্ঠায় লেখা আছে ওর কর্মজীবন। মেহরিন খান 2007 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের প্রভাষক হিসেবে যোগ দেয়। এক সেমিস্টার পড়ানোর পর সে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগ দেয় এবং কিছুদিন পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পায়। 2016 সালে তার অকাল মৃত্যু পর্যন্ত সে ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিল। সে ভিক্টোরিয়ান সাহিত্য, রোমান্টিক সাহিত্য, শেক্সপিয়ারিয়ান সাহিত্য পড়াত। আনকোট। সাহিত্যের প্রতি মেহরিন খানের অনুরাগ থেকে আমি নিজের প্রবন্ধ উপস্থাপনার বিষয় সাহিত্য নিয়ে নির্ধারণ করি। শিরোনাম রাখি সাহিত্যের ভুবনে লেখকের পথ চলা। একজন লেখক তার সাহিত্য ভাবনাকে রাষ্ট্র, সমাজ, মানুষ এবং দেশ ও প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিয়ে রাখেন। সেই শেকড় চলে যায় গভীর থেকে গভীরে। তিনি অনবরত সেখান থেকে রস শোষণ করেন। এই শোষার মধ্যে লেখক থেকে লেখকের পার্থক্য আছে। তিনি যত গভীর করে আত্মস্থ করেন তিনি তত বড় শিল্পী। সাহিত্যের অনেক বিষয় আছে যা চিরকালীন, যেমন প্রেম, মানবতা ইত্যাদি, কিন্তু লেখকের দৃষ্টিভঙ্গি এবং রচনার কৌশলের গুণে তার ব্যঞ্জনা আলাদা হয়ে যায়। তাই একজন লেখককে সাহিত্য ভাবনায় আত্মস্থ এবং প্রকাশ এই শব্দ দুটো অনবরত ক্রিয়াশীল থাকে তার মধ্যে। প্রথম শর্ত বক্তব্যের গভীরতা, নিজস্ব অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং বৈদগ্ধ্যের চারক রসে আত্মস্থ করা। দ্বিতীয় শর্ত নির্মাণ কৌশল। নির্মাণের মাধ্যমে শিল্পের কারুকাজ প্রস্ফুটিত করে তোলা। এই দুয়ের সাযুজ্য এবং সম্মেলনের প্রগাঢ় বিন্যাস একজন লেখকের সাহিত্য ভাবনার প্রাথমিক পদক্ষেপ। সাহিত্যের যে শাখায় তিনি প্রকাশের মাধ্যম হিসাবে নির্বাচন করেন না কেন, এই দুয়ের মুখোমুখি তাকে হতেই হবে। সাহিত্য তেমন একটি বিসর্গ যার বিন্যাস মাত্রই শারীরিক এবং মানসিক ক্রিয়াকাণ্ডের যুথবদ্ধ প্রকাশ। এ প্রকাশ দেশীয় জীবনাচারের বাঙ্মন উপলব্ধিকে, মানুষের সুপ্ত জিজ্ঞাসাকে তীক্ষ্ণ করে। এর রঙিন পটভূমিতে থাকে দেশের মানুষ, সমাজ, ঐতিহ্য, প্রকৃতি এবং সেই প্রসঙ্গে সভ্যতার ধারাবাহিকতার সঙ্গে লেখকের দার্শনিক মানস প্রক্রিয়া। এর কোনো
তার বর পুত্র করে। ঔপন্যাসিক জীবনের অবয়ব নৈবত্তিক দৃষ্টিতে দেখেন বলে আমরা ভক্তিতে শ্রদ্ধায় তার পানে নতজানু হই। যে মানবিক মূল্যবোধের কথা লিখিত দলিলে উচ্চারণের কারণে লেখকের দায়িত্ব বিবেচিত হয় বিশেষ যুগে বিশেষ সমাজ ব্যবস্থা তার সংজ্ঞা বারবার পাল্টায়। তাই লেখকের দায়িত্ব কথাটা আপেক্ষিক এবং আজ পর্যন্ত কেউ লেখকের দায়িত্ব নির্ধারণ করে দিতে পারেননি। তিনি তার প্রকাশিত রচনায় নিজস্ব বক্তব্য রেখে ক্ষান্ত হবেন না, কি সক্রিয় সংগ্রামে অংশগ্রহণ করবেন সেটা তার বিবেচনা। তার জন্য কোনো বাধ্যতামূলক দায়িত্ব নেই। কোনো সৃষ্টিশীল লেখকের জন্য এ ধরনের প্রেরিতাকে খণ্ডিত করে মাত্র তার পরিপূর্ণ বিকাশের সহায়ক নয়। যে লেখক বক্তব্যকে আড়াল করেন না বা সোজাসুজি বিষয়ে প্রবেশ করে সমস্যা তুলে ধরে বিশ্লেষণ করেন তাকে নিয়ে প্রশ্ন নেই। অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, সাংবাদিক কিংবা বিজ্ঞান মনস্ক লেখক সরাসরি নিজের বিষয়ের কথা বলেন, তবুও লেখকের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে বারবার। কেননা যাদের নিয়ে প্রশ্ন ওঠে তারা সৃজনশীল, তাদের জগৎ ভিন্ন, প্রকাশ ভিন্ন, আঙ্গিক ভিন্ন। তিনি মেধা এবং মননের সময় সমন্বয় করেন শিল্পিত যুবক। তার সৃষ্টিশীল অনুভব মানুষের গভীর এবং সূক্ষ্মতম অন্তর্য স্পর্শ করে, তাকে হাসিয়ে কাঁদিয়ে অভিভূত করে ভিন্ন মানুষ করে ফেলে। এই জন্যই সৃষ্টিশীল লেখকের দায়ভার অনেক। তাদেরকে সমাজ সচেতন মানুষের জিজ্ঞাসা উত্তর দিতে হয় নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। ভারতীয় ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় নিজেকে কলম পেশা মজুর বলেছিলেন, কিন্তু এতেও শেষ লেখা হয় না। মজুর শব্দ দিয়ে লেখকের প্রকাশ ঠিক মতো আসে না। মজুর বলতে আমরা যে ব্যক্তিটিকে বুঝি তার সঙ্গে একজন লেখকের ব্যবধান অনেক। সামাজিক, রাষ্ট্রিক এবং মানবিক দৃষ্টি লেখকের মূল প্রতিপাদ্য বিষয়। কলম পেশা মজুর হয়েও তিনি সে দায়িত্ব সঠিকভাবে পালন নাও করতে পারেন। মানিক বন্দ্যোপাধ্যায় খেয়া ভাঙ্গা যে মজুরটির জীবন ব্যর্থ বলেছেন সে বলা অত্যন্ত আপেক্ষিক। কেননা ব্যর্থতার সংজ্ঞা প্রতিটি মানুষের কাছে ভিন্নভাবে প্রতিভাত। আমি কলম পেশা মজুর রাস্তার ধারের লোকটির জীবন দর্শন না জেনেই তাকে ব্যর্থ বলি কি হবে? ওই ইট ভাঙার মধ্যে তার কাছে জীবনের কোনো অর্থ সত্য হতে পারে। ওই ইট ভাঙা তার কাছে শিল্পিত কারুকাজ হিসেবে বিবেচিত হতে পারে। ওই শব্দ তার কোনো গ্লানি ধুয়ে নিতে পারে, ভরিয়ে তুলতে পারে কোনো অপূর্ণ স্বপ্ন। তার ভাবনা একজন কলম পেশা মজুরের জীবন দর্শনের সঙ্গে না মিললেই কি তাকে ব্যর্থ করতে হবে? না, এত সীমিত নয়। জীবনের পরিসীমা এত ক্ষুদ্র নয়, বৃহত্তর জীবনযাত্রা। দিগন্ত ছোঁয়ার আকাঙ্ক্ষাই মানুষের বড় অহংকার। কে জানি ওই লোকটি মিছিলের প্রথম ব্যক্তি হবে কিনা? কে জানে তিনি একজন শহীদ হয়ে একটি দেশের স্বাধীনতাকে সক্রিয় করে তুলবেন না? কে জানে তার জন্য একটি বিশেষ দিনের স্মৃতি তর্পণ একটি জাতির গৌরবের শীর্ষে পৌঁছে দেবে না? ঠিক একইভাবে লেখকের জীবনের কোনো অর্থে নিরর্থক নয়। যিনি বর্তমান উপন্যাস রচনা করে লক্ষ পাঠকের মনোরঞ্জন করেন, তবুও তারও মূল্য আছে। পাঠাভ্যাস গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের দিক যদি একজন লেখক গড়ে তুলতে পারেন সেটাই বা কম কি? সুতরাং নিরর্থক শব্দটি ব্যর্থ। এক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি অচল। লেখক শুধু কলম পেশা মজুর নন, শুধু পরিশ্রমে তার ঘাটতি পড়ে না, চাই মেধা এবং প্রজ্ঞা বাড়তি সুবাস। চোরাগলায় মানবতার জয়গান গাইলেই কি লেখকের কলম পেশা সার্থক হয়ে উঠবে? নাকি অনাগতকালের পাঠকের হৃদয় স্পর্শ করার জন্য তাকে আরো কিছু কারুকাজ যুক্ত করতে হবে, যার উপর নির্ভর করে রচনাটিকে বলা যায় আলোকীর্ণ? যেসব রচনা অবহমান কালের মানব জাতির সম্পর্কে দ্বারা যে কারণে তিনি দেশের
সে বহুমুখী সত্তার প্রকাশ ঘটান। আর এখানেই অন্যের সকলের সঙ্গে তার পার্থক্য। পাঠক লেখকে এই বহুমুখী সত্তার আবিষ্কারক সব ব্যবচ্ছেদের মতো স্রষ্টাকে কেটে দেখেন সময় অ্যান্টিবায়োটিক। সকলে শরীরের জন্যই প্রয়োজন, অথচ যে ক্ষমতাবান গ্রহণের পারঙ্গম তিনি ঠিকই যান, যিনি পারেন না তার অবস্থান বিস্মৃতির অতলে। গল্পকার আবুল ফজল নতুন আবিষ্কারের উজ্জ্বল নন, তার গল্প অনেকের সেতু হয়ে প্রবল স্রোতে ভেসে যায়। যুগের দোহাই দিয়েও তাকে ধরে রাখা যায় না। আগে যুগ আমি যুগ বুঝি না, বুঝি একজন স্রষ্টার শিল্পকর্ম, স্রষ্টার সঙ্গে শিল্পের সাযুজ্য। যুগ তার ইন্টারল্যান্ড গ্রহণ এবং আত্মস্থ করার মধ্যে দিয়ে চলে শিল্পের অগ্রগম। আবুল ফজল তার নির্বাচিত গল্পের ভূমিকায় বলেছেন, কোনো মানুষই নিজের তৈরি নয়, সব লেখকেরই মন মানুষ অলক্ষ্যে, অনেক সময় লেখকের অজ্ঞানে যুগের হাতেই গড়ে ওঠে। আমি আর আমার রচনাও তার ব্যতিক্রম নয়। আমার যুগ আমার গল্পের ভিতর দিয়েও কিছু কথা যে বলেনি তা নয়, তবে তার প্রকাশ সাহিত্য হয়েছে কিনা সে বিচারের ভাব সাহিত্য রসিকদের উপর আনত। আমার মনে হয় শিল্পী মাত্রই একটি একক ব্যক্তি সত্তা, তারপর তিনি যুগ, পরিবেশ, সমাজ এবং অতিরিক্ত আরো যা আছে তা আত্মস্থ করেন। সে আত্মস্থ পরিক্রমায় ভেসে ওঠে সত্য সত্য। প্রশ্ন হলো, লেখক যুগকে প্রতিফলিত করবেন না যুগ একজন লেখককে কাজ করবে? সমকালীন যুগ চেতনা যদি একজন লেখক অতিক্রম করতে পারেন, তাহলে বুঝতে হবে যুগ সে লেখককে গ্রাস করেছে। একজন লেখককে যদি শুধু তার সমকালীন যুগের পটভূমিতে আবিষ্কার করতে হয়, তবে তা একজন শিল্পীর মহৎ উত্তরণ বাধাস্বরূপ। আমাদের দাবি কিভাবে একজন লেখকের হাতের তার ভীষণ জলের উতাল পাতাল বিচ্ছিন্ন ঘটনা নয়, জীবনের সামগ্রিক রূপকল্প, উপন্যাসের শিল্পকলে বিচিত্র মানবিক জনপদ, তার চেতনার প্রখর সৈনিক। শুধু মগজের বুদ্ধিভিত্তিক বিশ্লেষণ একজন শিল্পীকে এক সরল রৈখিক বৃন্তে পৌঁছায়, তাকে বহুটা জীবনের দিকপাল করে না। তাই একজন মহৎ শিল্পী আত্মস্থ জীবন পরিক্রমায় অমৃত এবং হেমলকের সহ অবস্থান, আনন্দ যন্ত্রণায় বৈদগ্ধ্যে স্থির দাঁড়িয়ে তিনি কোনো ধ্বনি উচ্চারণ করতে পারেন না। দুটোকেই সমান পক্ষপাত তাকে অমরতার বরপুত্র করে। ঔপন্যাসিক জীবনের অবয়ব নৈবত্তিক দৃষ্টিতে দেখেন বলে আমরা ভক্তিকে শ্রদ্ধায় তারপরে নতজানু হই। যে মানবিক মূল্যবোধের কথা লিখিত দলিলে উচ্চারণের কারণে লেখকের দায়িত্ব বিবেচিত হয় বিশেষ যুগে, বিশেষ সমাজ ব্যবস্থায় তার সংজ্ঞা বারবার পাল্টায়। তাই লেখকের দায়িত্ব কথাটা আপেক্ষিক এবং আজ পর্যন্ত কেউ লেখকের দায়িত্ব নির্ধারণ করে দিতে পারেননি। তিনি তার প্রকাশিত রচনায় নিজস্ব বক্তব্য রেখে ক্ষান্ত হবেন না, কি সক্রিয় সংগ্রামে অংশগ্রহণ করবেন সেটা তার বিবেচনা। তার জন্য কোনো বাধ্যতামূলক দায়িত্ব নেই। কোনো সৃষ্টিশীল লেখকের জন্য এ ধরনের বেড়িটাকে খণ্ডিত করে মাত্র তার পরিপূর্ণ বিকাশের সহায়ক নয়। যে লেখক বক্তব্যকে আড়াল করেন না বা সোজাসুজি বিষয়ে প্রবেশ করে সমস্যা তুলে ধরে বিশ্লেষণ করেন, তাকে নিয়ে প্রশ্ন নেই। অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, সাংবাদিক কিংবা বিজ্ঞান মনস্ক লেখক সরাসরি নিজের বিষয়ের কথা বলেন, তবুও লেখকের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে বারবার। কেননা যাদের নিয়ে প্রশ্ন ওঠে তারা সৃজনশীল, তাদের জগৎ ভিন্ন, প্রকাশ ভিন্ন, আঙ্গিক ভিন্ন। তিনি মেধা এবং মননের সময় সমন্বয় করেন শিল্পিত ভুবন। তার সৃষ্টিশীল অনুভব মানুষের গভীর এবং সূক্ষ্মতম অন্তর্কোণ স্পর্শ করে, তাকে হাসিয়ে কাঁদিয়ে অভিভূত করে ভিন্ন মানুষ করে
ছিলেন, কিন্তু এতেও শেষ রক্ষা হয় না। মজুর শব্দ দিয়ে লেখকের প্রকাশ ঠিক মতো আসে না। মজুর বলতে আমরা যে ব্যক্তিটিকে বুঝি তার সঙ্গে একজন লেখকের ব্যবধান অনেক। সামাজিক, রাষ্ট্রিক এবং মানবিক দিকটি লেখকের মূল প্রতিপাদ্য বিষয়। কলম পেশা মজুর হয়েও তিনি সে দায়িত্ব সঠিকভাবে পালন নাও করতে পারেন। মানিক বন্দ্যোপাধ্যায় খেয়া ভাঙা যে মজুরটির জীবন ব্যর্থ বলেছেন সে বলা অত্যন্ত আপেক্ষিক, কেননা ব্যর্থতার সংজ্ঞা প্রতিটি মানুষের কাছে ভিন্নভাবে প্রতিভাত। আমি কলম পেশা মজুর রাস্তার ধারের লোকটির জীবন দর্শন না জেনেই তাকে ব্যর্থ বলি কিভাবে? ইট ভাঙার মধ্যে তার কাছে জীবনের কোন অর্থ সত্য হতে পারে। ওই ইট ভাঙা তার কাছে শিল্পিত কারুকাজ হিসেবে বিবেচিত হতে পারে। ওই শব্দ তার কোনো গ্লানি ধুয়ে নিতে পারে, ভরিয়ে তুলতে পারে কোনো অপূর্ণ স্বপ্ন। তার ভাবনা একজন কলম পেশা মজুরের জীবন দর্শনের সঙ্গে না মিললেই কি তাকে ব্যর্থ বলতে হবে? যখন আবিষ্কারের প্রয়োজন পুরায় তখনই একজন লেখক নিঃশেষ হয়। প্রত্যেক মানুষ নিজের মধ্যে অগণিত সত্তাকে বহন করেন। সাধারণ মানুষ পারেন না বলেই লেখক সে বহুমুখী সত্তার প্রকাশ ঘটান। আর এখানে অন্য সকলের সঙ্গে তার পার্থক্য। পাঠক লেখকের এই বহুমুখী সত্তার আবিষ্কারক সব ব্যবচ্ছেদের মতো স্রষ্টাকে কেটে দেখেন সময় অ্যান্টিবায়োটিক। সকলের শরীরের জন্যই প্রয়োজন, অথচ যে ক্ষমতাবান গ্রহণে পারঙ্গম তিনি টিকে যান, যিনি পারেন না তার অবস্থান বিস্মৃতির অতলে। গল্পকার আবুল ফজল নতুন আবিষ্কারে উজ্জ্বল নন, তার গল্প কবিদের সেতু হয়ে প্রবল স্রোতে ভেসে যায়। যুগের দোহাই দিয়েও তাকে ধরে রাখা যায় না। আগে যুগ, আমি যুগ বুঝি না, বুঝি একজন স্রষ্টার শিল্পকর্ম। স্রষ্টার সঙ্গে শিল্পের সাযুজ্য, যুগ তার হিন্টারল্যান্ড গ্রহণ এবং আত্মস্থ করার মধ্যে দিয়ে চলে শিল্পের অগ্রগম। আবুল ফজল তার নির্বাচিত গল্পের ভূমিকায় বলেছেন, কোন মানুষই নিজের তৈয়ারি নয়, সব লেখকেরই মন মানুষ ও লক্ষ্যে। অনেক সময় লেখকের অজ্ঞাতে যুগের হাতেই গড়ে ওঠে। আমি আর আমার রচনাও তার ব্যতিক্রম নয়। আমার যুগ আমার গল্পের ভিতর দিয়েও কিছু কথা যে বলেনি তা নয়, তবে তার প্রকাশ সাহিত্য হয়েছে কিনা সে বিচারে আর সাহিত্য রসিকদের উপর আনন্দ। আমার মনে হয় শিল্পী মাত্রই একটি একক ব্যক্তি সত্তা। তারপর তিনি যুগ, পরিবেশ, সমাজ এবং অতিরিক্ত আরো যা আছে তা আত্মস্থ করেন। সে আত্মস্থ পরিক্রমায় ভেসে ওঠে সত্য। প্রশ্ন হলো, লেখক যুগকে প্রতিফলিত করবেন না যুগ একজন লেখক কাজ করবেন? সমকালীন যুগ চেতনা যদি একজন লেখক অতিক্রম করতে পারেন, রবীন্দ্রনাথ আমাদের কাছে যেমন ছিলেন 100 বছর পর, যেমন তাকে আবিষ্কার পাঠকের চেতনার সমৃদ্ধি মাত্র, এমনকি তারাশঙ্কর মানিক বিভূতিভূষণকেও সময়ের যথেষ্ট ব্যবধান সত্ত্বেও অনেক যুগের পটভূমিতে বিচার করতে হয় না। একজন লেখকের রচনা তার যুগকে আমরা খুঁজে দেব, যুগের পটভূমিতে বিচার করতে হয় না। একজন যুগের পটভূমিতে স্থাপন করে সে লেখকের শক্তিকে আমরা খণ্ডিত করতে হয়। আবুল ফজল তার নির্বাচিত গল্পের একই ভূমিকায় আরেক জায়গায় লিখেছেন, ব্যক্তি ও সমাজকে ব্যবহারিক জীবনে দৈনন্দিন অভ্যস্ত মন থেকে যেটুকু দেখা বা জানা যায় তা নিহাত খণ্ডিত বিচ্ছিন্ন। সাহিত্য আর শিল্পের আলোয় জানাই হচ্ছে যথার্থ জানা। আমরা অনেক জীবনে বিলাপ দেখিনি, অনেকের কাছে ইংরেজ দুই চোখের বিষ। তা সত্ত্বেও ইংরেজি সাহিত্যের অনেক চরিত্র আজ আমাদের মনের মানুষের পরিণত। সাহিত্যের আলোতেই আমাদের মনে থাকা দীপ্যমান ও উজ্জ্বল। আমি চরিত্রকে মনের মানুষে পরিণত করতে পারাটাই তাই স্রষ্টার বড় কৃতিত্ব। লেখক নিজেই স্বীকার করেছেন যে শিল্পের আলোয় দেখাটা সত্যিকারের দেখা। যুগ, সমাজ প্রভৃতি গল্পের
হয় তেমনি যুগ চেতনাকেও সেইভাবে নানা বৈচিত্র্যের এবং বৈপরীত্যের মধ্য দিয়ে সুন্দর করে নেওয়া দরকার। মহাশার দেশাত্মবোধক গল্পে শ্লেষ ব্যঙ্গ ও লালসার কাহিনীতে এবং কৃষক জীবনের চিত্রণে তার সমগ্র ব্যক্তিত্ব খণ্ড খণ্ডভাবে বিচ্ছিন্ন হয়ে আছে। তাকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে এদের বুদ্ধগত পশুত্বকে আবিষ্কার করা অত্যন্ত। 1966 সালে PEN কংগ্রেসে পাবলো নেরুদা বলেছিলেন, "Speak in the name of those who cannot write. If the poet did not make himself the spokesman of the human condition, what else was there for him to do?" উপযুক্ত বক্তব্যের সত্য বলে মেনে নেওয়ার পর প্রশ্ন জাগে হিউম্যান কন্ডিশনের সংজ্ঞার উপর। এই সংজ্ঞার ব্যাখ্যা একজন লেখকের কাছে তার সামাজিক অবস্থানের উপর নির্ভরশীল। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় হিউম্যান কন্ডিশন যেরকম, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তেমন নয়। তৃতীয় বিশ্বগুলোতেও এর সংজ্ঞা একদম ভিন্ন। প্রশ্ন হলো, মানুষের সপক্ষে সোচ্চার হবার মতো অধিকার কি লেখকের থাকে? গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার লেখকের বিবেক কি তার সরকারের দাবার ঘটিতে পরিণত একটি দরিদ্র দেশের জনগণের পক্ষে সক্রিয় হয়? সমাজতান্ত্রিক দেশের লেখক কি অন্য দেশের উপর তার সরকারের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে পারেন? দারিদ্র পীড়িত ক্ষুধায় কাতর যেসব দেশের শাসক গোষ্ঠী হিউম্যান কন্ডিশনের ন্যূনতম চাহিদার নিচু স্তরে জীবনযাপন করে, সে দেশের লেখক কি করে বুঝবে হিউম্যান কন্ডিশনের স্পোক্সম্যান কিভাবে হতে হয়? আসলে লেখকের চারপাশে এই বিশ্ব অদৃশ্য নিগড় আছে। এই নিগড় রাষ্ট্রীয় কাঠামোর ইচ্ছা করলেই যা কিছু করার অধিকার যেমন নেই, তা কিছু যেমন যা কিছু লেখার স্বাধীনতাও নেই। নেই বলে সোয়েকান্নর আমলে ইন্দোনেশিয়ার ঔপন্যাসিক মুক্তার লুবিস 11 বছর জেল খেটেছিলেন। আফ্রিকার কালো আদম বেঞ্জামিনের ফাঁসিত সেদিনের ঘটনা। এত নিপীড়নের পরও লেখক সত্য ন্যায়ের পথে সোচ্চার হন বলেন তিনি জাতির বিবেক। এই দায়িত্ব লেখককে পালন করতে হয় বিভিন্নভাবে। চেকোস্লোভাকিয়ার রাশিয়ান আগ্রাসনের পর ঔপন্যাসিক মিলন কুন্ডেলাকে দেশ থেকে বহিষ্কার করা হলে তিনি ফ্রান্সে আশ্রয় গ্রহণ করেন। ফ্রান্স থেকে প্রকাশিত কুন্ডেলার উপন্যাস দ্য চোখ এর লুই আরাগো যে ভূমিকা লিখেছিলেন তা পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছিল। ফরাসি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আরাগো ঘোষণা করেছিলেন তিনি তার সোভিয়েত মাটিতে পা রাখবেন না। অবশ্য পরবর্তীকালে তিনি এ কথা রক্ষা করতে পারেননি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো সোভিয়েতের বিরুদ্ধে তিনি কুন্ডেলার পক্ষ অবলম্বন করেছিলেন। আলজেরিয়ার স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়েছিল জাফর শাহ। তার এই ভূমিকা বিশ্বব্যাপী জনমত গঠনে সহায়ক হয়েছিল এবং তার গল সরকার বাধ্য হয়েছিল আলজেরিয়ার স্বাধীনতা দিতে। ভিয়েতনাম যুদ্ধের সপক্ষে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করেছিলেন বাটন রাসেল। বিশ্ব জনমত গঠনে যে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল। এই একই কারণে কডোলে পেরেছিলেন স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হতে। কারণ লেখক জানেন দেশকে দুর্ধর্ষতাকে শাসন করা যেমন দেশপ্রেমের লক্ষ্য নয়, সমাজ ব্যবস্থার ত্রুটি স্বরূপ ঘটানো তেমনি দেশদ্রোহিতা নয়। বক্তব্যের স্বাধীনতা এদের সমীকরণ ঘটায়। সরকারি আদেশ নির্দেশ উপদেশ কোন সৃষ্টিশীল ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য নেমে আসে নিপীড়ন। সমসাময়িক যুগে নিপীড়িত এবং অত্যাচারিত হয়েও বহু প্রতিভা ইতিহাসে অমরতা লাভ করেছে। সলজেনিৎসিন লেখককে স্বদেশের দ্বিতীয় সরকার বলে অভিহিত করেছেন। For a country to have a great writer is like having another government. That is why no regime has ever loved great writers, only minor ones. The 1st
সান্ত্বনা দেওয়ার জন্য একথা বলা অর্থ কোনো লেখকের জন্য শেষ কথা না। প্রেসিডেন্ট কেনেডির হত্যা এবং যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণে সুইডেন মার্কিনের বিপক্ষে চলে যায়। সুতরাং সোভিয়েতের পক্ষ অবলম্বনের জন্য 1965-তে শোলকভকে নোবেল পুরস্কার দেন। শোলকভ সোভিয়েতের অনুমোদিত লেখক। তার প্রখ্যাত সাহিত্যকর্ম হোয়াইট ফ্লোজ দ্য ডগ
সমসাময়িক যুগে নিপীড়িত এবং অত্যাচারিত হয়েও বহু প্রতিভা ইতিহাসে অমরতা লাভ করেছে। সত্যজিৎ সিং লেখককে স্বদেশের দ্বিতীয় সরকার বলে অভিহিত করেছে। For a country to have a great writer is like having another government. That is why no regime has ever loved great writers, only minor ones. ওটা হলো ফার্স্ট সাবজেক্ট। কোন সরকারি গৌণ লেখককে ভালোবাসার কারণ নেই যদি সেই লেখকের মেরুদণ্ড শক্ত থাকে। তিনি প্রধান লেখক না অপ্রধান সেটা বড় কথা নয়, প্রশ্ন হলো তিনি যা বলেছেন কতটা সততার সঙ্গে বলেছেন। সততার সঙ্গে বলতে না পারাটাই লেখকের জন্য অগৌরবের। প্রধান লেখকরা স্তম্ভ হন, অপ্রধান লেখকরা হন ইতিহাসের বহমান স্রোত। সেই স্রোত থেকেও খারিজ হয়ে যান বিবেক বর্জিত লেখকের দল। সাহিত্যে নোবেল পুরস্কারের রাজনীতির লেখকরা কি কোনো সচেতন ভূমিকা পালন করতে পারছেন? 1962 সালে জন কেনেডির আমলে সুইডিশদের মনোভাব ছিল আমেরিকার অনুকূলে। তখন জন স্টিনবেককে নোবেল পুরস্কার দেওয়া হলে সমালোচকরা মন্তব্য করেছিলেন যে স্টিনবেক ডিজার্ভ গ্রেট অনার অ্যাজ এ ম্যান, নট অ্যাজ এ রাইটার। এই অপমান কি শুধু স্টেইনবেকের নাকি সব লেখক? স্টেইনবেক অবশ্য বলেছিলেন তাকে কেন পুরস্কার দেওয়া হলো তা তিনি বুঝতে পারেন না, তবে অর্থ পেয়ে তিনি খুশি হয়েছেন। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য একথা বলা অর্থ কোনো লেখকের জন্য শেষ কথা নয়। প্রেসিডেন্ট কেনেডির হত্যা এবং যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণে সুইডেন মার্কিনের বিপক্ষে চলে যায়। সুতরাং সোভিয়েতের পক্ষ অবলম্বনের জন্য 1965-তে শোলককে নোবেল পুরস্কার দেয়। শোলকক সোভিয়েতের অনুমোদিত লেখক। তার প্রখ্যাত সাহিত্যকর্ম হোয়াইট ফ্লোজ দ্য ডন এবং ভার্জিন সয়েল অফ স্টার্স 30 বছর আগে প্রকাশিত হয়। 1967 সালে লাতিন আমেরিকার সাহিত্য সমালোচক গুয়েতেমালার মিগুয়েল ওস্টুরামকে পুরস্কার দেওয়া হয়। এই সময় সুইডিশ একাডেমির সেক্রেটারি ডক্টর এন্ডারসন ওস্টারলিং লাতিন আমেরিকার প্রশংসা করেন এবং আমেরিকার সমালোচনা করেন। সবচেয়ে আশ্চর্য কথা এই যে প্রখ্যাত জর্জ লুইস বর্জেসের নাম পুরস্কার তালিকায় থাকা সত্ত্বেও ওস্টুরামকে পুরস্কার দেওয়া হয়েছে বলে তিনি আহত হয়েছিলেন। নোবেল পুরস্কারের ইতিহাস থেকে আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, কিন্তু প্রয়োজন নেই। লেখকরা রাজনীতির শিকার হচ্ছেন, অপমানিত হচ্ছেন এবং যথাযথ মূল্যায়নের অভাবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এত কিছুর পরও বিশ্বের লেখক কোন নোবেল পুরস্কারের বিরুদ্ধে তেমনভাবে সোচ্চার নয় কেন? এর বিরুদ্ধে কি লেখকদের কোনো দায়িত্ব নেই? সবাই তো জানেন পুরস্কার লেখকের মূল্যায়নের শেষ মানদণ্ড নয়। তবু এত কিছুর পরও কেউ কেউ থাকেন যিনি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেন। নোবেল পুরস্কার গ্রহণ করেননি জর্জ বার্নার্ড শ আর জন-পল সার্ত্রে। তিনি যে ভাষা এবং যে যুক্তিতে এই পুরস্কারটি প্রত্যাখ্যান করেছিলেন তার একটি দৃষ্টান্ত। তারপরও কথা থাকে, প্রতিবাদ একজোটে প্রবল না হলে তা খুব কার্যকরী হয় না। একটি দুটি বিচ্ছিন্ন
এবং হলাহল কণ্ঠে ধারণ করার দক্ষতা তাকে ইতিহাসে অমর করে। শিল্পের দাবি কঠিন, লেখকের দায় বড় শক্ত। এই শক্ত দায় কতভাবে কত পদ্ধতিতে পালিত হবে একজন সৃজনশীল মানুষই তার উপায় নির্ধারণ করতে পারেন। অস্তিত্ববাদী দর্শনের প্রবক্তা ছিল সার্ত্র। তিনি ব্যক্তির স্বাধীন সত্তায় বিশ্বাস করতেন। বলেছেন, ব্যক্তি কেবল তার নিজের কাছে দায়বদ্ধ, অন্য কারোর কাছে নয়, কারণ ঈশ্বরবিহীন পৃথিবীতে ব্যক্তির সত্তা স্বাধীন। ব্যক্তি যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা তার স্বাধীন সত্তার প্রকাশ। মনে হয় আপাত সরল এই বক্তব্যে অভাব মুক্ত করে দেওয়া হয়েছে। সামাজিক অঙ্গীকারের বাইরে রেখে তাকে যা কিছু করার অধিকার দেওয়া হয়েছে। শরীরটাই যে ব্যক্তি নিজের কাছে দায়বদ্ধ, সে সমাজের কাছে দায়বদ্ধ না হয়ে পারে না। সার্ত্র ব্যক্তিকে নিজের কাছে দায়বদ্ধ করে তাকে প্রজ্ঞা ও বিবেকের সঙ্গে রেখে দিয়েছেন। তিনি নিজেই অনমনীয়। বিশ্ব মানবতার সংকটে তার বলিষ্ঠ ভূমিকা নজিরবিহীন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কট্টর প্রবক্তা সার্ত্র সবসময় ছিলেন শোষিত মানুষের পক্ষে। সাম্যবাদের বিরোধিতা তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু মার্ক্সবাদী পার্টির আমলাতান্ত্রিকতার বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। তার মতো এই বাম যা সবকিছু ছেড়ে দিয়েছে, যা আজ বিধ্বস্ত, যা এক হতচ্ছাড়া দক্ষিণপন্থীকে জয়ী হতে দিচ্ছে। কত আগের কথা, বিশ্বজোড়া মার্ক্সবাদী পার্টির কার্যকারণে এই সত্য প্রতিফলিত হয়েছে। 89-তে সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য দেশে মার্ক্সবাদের পতন কত দ্রুত একজন চিন্তাশীল লেখকের ধারণাকে বাস্তবায়িত করেছে। সার্ত্র তার দীর্ঘ জীবন সাধনায় প্রতিনিয়ত অনুশীলন এবং অনুসন্ধান করেছেন। মার্ক্সবাদীরা কখনো তাকে কাছে টেনেছে, কখনো দূরে সরিয়ে দিয়েছে। সত্য কথা বলার জন্য তিনি সবার কাছে প্রিয় হননি, তাতে সার্ত্রের কোনো ক্ষতি হয়নি। জয়ী হয়েছে লেখকের সহিত সত্য, জয়ী হয়েছে শিল্পের দায়। একই কথা ওঠে রবীন্দ্রনাথ সম্পর্কে। 40-এর দশকে মার্ক্সবাদীরা রবীন্দ্রনাথকে সামন্তবাদী চেতনার ধ্বজাধারী, বুর্জোয়া ভাববাদী ইত্যাদি নানা অভিধায় চিহ্নিত করেছিলেন। তার প্রাচীন রচনা বাতিল করার উদ্যোগ নিয়েছিলেন। অথচ স্বদেশের নানা সংকট, দুর্যোগ, দুঃসময়ে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল সবসময় সাহসী, আপসী। তিনি যে অনমনীয় ভূমিকা পালন করেছে, দেশের অনেক বড় বড় রাজনৈতিক নেতারা তা করেননি। শুধু কি তাই, 30-এর দশকে ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠলেই তিনি তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদ করেছিলেন। হিটলারের নাৎসি বাহিনী সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। রবীন্দ্রনাথ তার রাশিয়ার চিঠি 3 সংখ্যক চিঠিতে লিখেছিলেন, আপাতত রাশিয়া এসেছি, না এলে জন্মের তীর্থ দর্শন অসমাপ্ত থাকত। চিঠিটা 1930 সালের 25শে ডিসেম্বর লেখা। রবীন্দ্রনাথ বুর্জোয়া মানবতাবাদী। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন না, কিন্তু তীর্থ দর্শন শব্দটির মধ্য দিয়ে মানবতার জন্য যে গভীর উত্তম ব্যঞ্জনা প্রকাশ পায় তাতে মুগ্ধ না হয়ে পারা যায় না। তিনি একটি ভিন্ন মেরুর মানুষ হয়েও সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে তীর্থ দর্শন করেছেন। স্পষ্ট বোঝা যায় তৃণমূল পর্যায়ের মানুষের জন্যও ছিল তার গভীর মমতা। 1941 ফ্যাসিস্ট হিটলার আক্রমণ করেছিল সোভিয়েত ইউনিয়ন। তখন তার জীবনের শেষ পর্যায়ে তিনি অসুস্থ। প্রশান্তচন্দ্র মহলানবিশ তার জীবনীতে লিখেছেন যে রবীন্দ্রনাথ প্রতিদিন খবরের কাগজের জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। যেদিন দেখতেন সোভিয়েত সৈন্যরা পিছু হটেছে, নাৎসিরা এগিয়েছে, সেদিন তিনি কাগজ ছুঁড়ে ফেলে দিতেন। সারাদিন তার খারাপ যেত। যেদিন দেখতেন সোভিয়েত বাহিনী এগিয়েছে, নাৎসিরা পিছু হটেছে, সেদিন তিনি উৎফুল্ল হয়ে উঠতেন। বলতেন সোভিয়েত কখনো পরাভব মানবে না। অসুস্থ অবস্থাতেও তিনি সানন্দে কলকাতায় সদ্যঘোষিত
সম্বোধন করে সাধারণ মানুষের মধ্যে ঐতিহ্যবাহী প্রেরণা সঞ্চারিত করেছে। এ এমন এক অভিনব ধারা যা বিশ্বের পাঠকের দৃষ্টি এখন তাদের দিকে ঘুরে গেছে। ঔপনিবেশিক শাসন, সামরিক শাসন, রাজনীতিবিদদের দুর্নীতি, সাধারণ মানুষের সংগ্রাম ও বেঁচে থাকার কষ্ট নিয়ে তারা ভিন্ন আঙ্গিকে গল্প, উপন্যাস, কবিতা লিখেছেন। শুধু সত্যের উদ্ঘাটন করেননি, তারা তাকে শিল্প সফল করেছিলেন। এভাবেই বদলে যাচ্ছে শিল্পের বিষয়, আঙ্গিক বদলে যাচ্ছে চেতনা, অনুভব। লেখকের শিল্পের খনন নিরন্তর চলে, তার জায়গাতে কোনো অনির্দিষ্ট সত্যে বেঁধে রাখে তা নিশ্চিত করে বলা কঠিন। বাংলাদেশের লেখকরাও বিশ্ব পটভূমির এই ধারাবাহিকতার বাইরে নয়। আমরা যদি বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা মূল্যায়ন করি, দেখব লেখকরা এই ইতিহাসের মৌল উপাদান সৃষ্টিতে কত ব্যাপক এবং গঠনমূলক ভূমিকা পালন করেছে। পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে বাঙালিপুর জাতীয় দেওয়ার চেষ্টা করলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, শিক্ষার মাধ্যম হিসাবে পূর্ববঙ্গের ছাত্রবৃন্দ বাংলা ভাষা ব্যতীত যদি অন্য কোনো ভাষা আরোপ করা হয় তবে ইহার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো আমাদের উচিত। এমনকি প্রয়োজন হইলে ইহার বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করা উচিত। বাংলা ভাষা অবহেলিত হইলে আমি ব্যক্তিগতভাবে বিদ্রোহ করিব। নতুন ভাষা আরোপ করা পূর্ববঙ্গে গণহত্যারই সামিল আনত। গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। গণহত্যা দিয়ে শুরু হয়েছিল এদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। সে সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন সংগ্রামিক সচেতন লেখকরা। অনেকের রচনা থেকে উদ্ধৃতি দেওয়া যাবে। লেখকদের এই দায়বদ্ধ ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের শুরুতে 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী গণহত্যার সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবীদের বাড়ি বাড়ি দিয়ে হত্যা করেছে। একই কারণে মুক্তিযুদ্ধের শেষের দুদিন আগে রাজাকার আলবদর বাহিনী বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করেছে। তারা চেয়েছিল একটি স্বাধীন দেশের নেতার শূন্যতা, বিবেকের শূন্যতা, সৃজনশীলতার শূন্যতা। কারণ সৃজনশীল মানুষরাই পারে গণমানুষের চেতনায় স্বপ্নের ফুল ফোটাতে। আমি কালকুটিও ফুলদার নামে একটি উপন্যাস লিখেছি, যে উপন্যাসে মিথ প্রসারিত হয়েছে বর্তমান জীবনে। মিথের ভেতর থেকে উঠে আসা নায়ক বর্তমান সময়ের পটভূমিতে ভিন্নভাবে গড়ে ওঠে। ফলে উপন্যাসের মূল বিষয় হয়ে যায় একজন স্বৈরাচারী শাসক ও জনগণ। জনগণ যখন একটি শক্তিতে পরিণত হয় তখন তার হাতে স্বৈরাচারের দম্ভের টাকা পুলিশ হয়। তার আগে জনগণের হাতে নিরস্ত হয় উপন্যাসের নায়কের সামরিক বাহিনী। কাহিনীটি এমন, কালকেতু ও ফুল্লরা 16শ শতাব্দী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল তত্ত্বের নায়ক নায়িকা। আমি আমার উপন্যাসের সাহিত্যে এই চরিত্র দুটির পুনর্নির্মাণ করেছি। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীতে আছে দেবী দুর্গার প্রযোজনায় শিবের অভিশাপে স্বর্গ থেকে যুদ্ধ হন ইন্দ্রের ছেলে নীলাম্বর। তিনি মর্ত্যলোকে ব্যর্থ ধর্মকেতুর পুত্র কালকেতু হয়ে জন্মগ্রহণ করেন। দেবী কালকেতুর মাধ্যমে মনুষ্যলোকে তার পুজো চান। তিনি কালকেতুকে প্রচুর ধনসম্পদ দিয়ে নগর পত্তন করতে বলেন। কালকেতু ছিল ব্যাগ, পশু শিকার করে জীবন ধারণ করত। তার স্ত্রী ফুল্লরা চুবড়ি করা মাংস মাথায় নিয়ে ফেরি করে বেড়াত। দেবীর কাছ থেকে ফন্ডে কালকেতু নগর পত্তন করেন। তার নগর একটি ছোটখাটো স্বর্গরাজ্য। এই নগরে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার। সুখ শান্তিতে নগর পরিচালনা করে অভিশাপ মুক্ত হয়ে কালকেতু নীলাম্বরে আবার শান্তি পেয়ে যায়। কিন্তু কালকেতু নগর পত্তনের একজন ভিন্ন মানুষ হয়ে যায়। সেই নগরকে অতিবৃহত্তম নগর হিসাবে গড়ে তুলতে চায়। পরিশেষে এই নগরকেও নিজের খেয়াল মতো পরিচালনা করে।
অনিবার্য পরিণতি হিসেবে জনগণের হৃদয় বাস্তবে উল্লাপ করে। সে কারণে লেখক শুধু সাহিত্য জীবন নির্মাণ করে না, আন্দোলনের অংশগ্রহণেও তার নিজের শিল্পকে বাস্তবে রূপায়িত করতে পারে। তাই গণমানুষের কথা স্মরণে উচ্চারিত না করি, বড় লেখকের রচনায় ফলগু ধারার মতো বই যায় অন্তঃস্রোত। যে কারণে আমরা হোমার পড়ি, শেক্সপিয়ার পড়ি, রামায়ণ মহাভারত শাহনামাগাদি খৈয়াম পড়ি, আমাদের জাতীয় জীবনে দিগন্ত পরিব্যাপ্ত করে রাখে এইসব রচনা। ধ্রুপদী রচনা তাই দেশ থাকে না খণ্ডিত রূপদী আকাশ, তা সব কালে সব মানুষের। তাই লেখকের মৌল দায়িত্ব কালে লেখা, নিজের প্রতি সৎ থেকে নিজের অনুভবকে শক্ত মেরুদণ্ড দেওয়া লেখকের কর্তব্য। তিনি যেন কখনো পরগাছা না হন, অন্যের ইচ্ছে অনিচ্ছের দাসত্ব স্বীকার না করেন। জনপ্রিয়তা লাভ লেখকের বিবেচনার বিষয় নয়, রাজনৈতিক কমিটমেন্ট লেখকের মানসিক আশ্রয়। মানবিক উচ্চারণ লেখকের প্রাথমিক শব্দ। দেশকাল তার জীবনযাপনের অংশগ্রহণ যন্ত্রণা, এত কিছুর পর শর্ত ভালো লাগা, বিপ্লবী দায়িত্ব ভালো লাগা, যে লেখা বক্তব্যের সঙ্গে শিল্পের নির্মাণের এক মহাকালিক অগ্রযাত্রা। মেহেরুন খান সম্পর্কে বাবা আকবর আলী খানের গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি। তার অসমাপ্ত নোটগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে মোনালিসা লিপি এবং হেনের কেনারকে নিয়ে একটি গল্প লেখার চেষ্টা করেছিল। তিন নায়িকা সম্বন্ধে আলাদা আলাদাভাবে অনেক কিছু লেগেছে, এগুলো একত্রে করলে হয়তো একটি সুন্দর গল্প রচিত হতে পারত। নেহেরিনের তৃতীয় গবেষণার বিষয় ছিল ভারতের মহিলাদের অবস্থান। নেহেরি শুধু ভারতীয় মহিলাদের আর্থিক দুরবস্থা নিয়ে চিন্তিত